এই কি আমাদের সেই সোহম চক্রবর্তী, যে ছেলেবেলায় আমাদের বেশ ভালো ভালো বাংলা ছবি একসময় উপহার দিয়েছিলেন, যে সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন একটা সময়। বাংলা ছবিতে চাইল্ড আর্টিস্ট হিসেবে তিনি কিন্তু বেশ মাতিয়ে দিয়েছিলেন, যাকে মাস্টার বিট্টু বলে একটা সময় ডাকা হতো। সেই সোহমের এই পরিণতি, মানে যদি রাজনীতি তিনি ঠিকমতো করতেন, রাজনীতির দুনিয়ায় তাকে ভালো করে পাওয়া যেত, তাহলে হয়তো কিছুটা আমরা তার থেকে স্যাটিসফাই হতে পারতাম। কিন্তু না, তিনি রাজনীতি পারলেন ঠিক মতো করতে, না তাকে সিনেমার দুনিয়ায় আমরা ভালো করে পেলাম। নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশা। আর এখন আমরা ফেলুদা নয়, ব্যোমকেশ বক্সীও নয়, তাদের একসাথে মিলিত আর কি একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। বড় স্ক্রিনে রিলিজ করেছে ফেলু বক্সী, ডিরেক্টেড বাই দেবরাজ সিং, আমি যদি ভুল না করি। তো সেই ডিরেক্টরের কাজ ফেলু বক্সী, সেটা আজকে রিভিউ করবে। এটা আজকে রিলিজ করেছে এবং বেশ ভালো হল পেয়েছে। মানে আমার দেখলে অবাক লাগে, ভালো মানের বাংলা ছবি যেগুলো দর্শক দেখতে চান বা দেখার জন্য এক্সাইটেড, সেই ছবিগুলোর কোনো হল নেই। আর এই ছবি নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। যার ট্রেলার রিলিজ করে, রিলিজের মানে বড় পর্দায় ছবি আসার একদিন আগে ট্রেলার মুক্তি পাচ্ছে। হ্যাঁ, আর টিজার আর ট্রেলারের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই ছবির এতগুলো শো দিয়ে রেখেছে, তারা বেশিরভাগই ফাঁকা। আমি তো আমার হলে আমি একা দেখেছি। আজকে দুটো ছবি দেখেছি, আজাদ এবং ফেলু বক্সী। তাও 99 টাকা টিকিট ছিল বলে হয়তো 2-3 জন লোক ছিল। এরপর ছবিগুলোর কি অবস্থা হবে আমার কিন্তু জানা নেই। এবং আমার ভাবতে খুব অবাক লাগে যে মানে আমাদের এখানে গোয়েন্দা চরিত্র তৈরি হচ্ছে বা হিরো কেন্দ্রিক এখানে ছবি হচ্ছে, সেই হিরোর ফিগার এরকম আর কি, ঠিক আছে। মানে একজন হিরোকে দেখলে তো অবভিয়াসলি তার প্রতি একটা মানে আবিরকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গোয়েন্দা চরিত্রে দেখেছি, কিন্তু আপনি দেখবেন তার আই ক্যাচিং একটা ব্যাপার রয়েছে। সোহমের মধ্যে কিন্তু সেটা কখনোই ছিল না, ফার্স্ট থেকে লাস্ট অবধি কখনোই ছিল। এবং সব থেকে আমি ট্রেলার বা টিজার আমার রিভিউ করা হয়নি, আলাদা করে রিয়াকশন করা হয়নি। তখন আমি আলোচনা করছিলাম আমাদের রিভিউয়ারদের সাথে যে মধুমিতার সাথে সোহম কোনোভাবেই যাচ্ছে না, মানে কোনোভাবেই জুটিটাকে কিন্তু মানাচ্ছেই না বড় পর্দায়। তারা একটা কিছুটা রোম্যান্টিক পোর্শন রেখেছেন পরিচালক, সেই রোম্যান্টিক সিনগুলোতে আপনি স্কিপ করে চলে যান, বড় কোনো ক্ষতি হবে না। তো যাই হোক, এই ছবির গল্প নিয়ে যদি কথা বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় পরিবার, মুখার্জি পরিবার। আমি নাম একটু ভুল করলেও করতে পারি, আমার ডিটেলসে কোনো কিছু মনে নেই, মনে রাখতেও চাই না। তো সেখানে তার এক ছেলে আসছে বিদেশ থেকে, নাম গৌরব। হঠাৎ করে তার মৃত্যু হয় আর কি, মৃত্যুটা রহস্যজনক একটি মৃত্যু। এবং ফেলু বক্সী অর্থাৎ সোহমকে আমরা দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট মধুমিতার সাথে কেস সলভ করতে নেমে পড়ে। কেস সলভ করতে নামার পর আরও বেশ কিছু খুন আমরা শহরে একের পর এক দেখতে পাই। এবং এই খুনগুলোর সাথে অবভিয়াসলি প্রথম খুনটার কি সম্পর্ক রয়েছে এবং কেনই বা তাকে খুন করা হলো, কি রহস্য জড়িয়ে রয়েছে, এবং একের পর এক ইনসিডেন্ট কিন্তু সোহম এবং মধুমিতার সাথে ঘটতে থাকে। কি সেই ইনসিডেন্ট, শেষ অবধি ক্লাইম্যাক্সে কি দেখানো হবে সেটা জানার জন্য আপনাকে হলে গিয়ে ফেলু বক্সী ছবিটা দেখতে হবে। এর থেকে বেশি কিছু বলার নেই। এই ছবির নেগেটিভ পয়েন্টই বেশি, পজিটিভ পয়েন্ট 2-1টা আমি খুঁজে বের করেছি। তো আগে নেগেটিভ পয়েন্টই আমি বলে দিচ্ছি। তো প্রথম নেগেটিভ পয়েন্ট হলো যে এখানে এক্সিকিউশন, মানে প্রথম থেকে শেষ অবধি একটা চেনা গল্প, চেনা ছক, বারবার করে রিপিটেডলি একই সিন ঘুরিয়ে ফিরে। আবার সিনেমার লেন্থ প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা 27 মিনিটের উপর। মানে এত বড় ছবি, একটা থ্রিলার ছবি, প্রথম থেকে শেষ অবধি টান মুহূর্তটা ধরে রাখতেই পারেননি পরিচালক। তাও প্রথমে কিছুটা সিন যখন দেখানো হচ্ছিল মার্ডার মিস্ট্রির যে তরফে, সেগুলো কিছুটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছিল। তারপর কিন্তু খেই হারিয়ে ফেলে যখনই সোহমের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করা হয়, তার ক্যারেক্টারটা এতটা ক্রিঞ্চ এখানে দেখায়। এবং প্রেম কাহিনীটা যেহেতু জুটিটা এখানে একদমই জমেনি, সেহেতু কিন্তু দর্শক যখন সোহম পর্দায় আসে তখন দিয়ে কিন্তু তারা আর কানেক্ট করতে পারে না গোটা ছবির সাথে। আমি যদি সেকেন্ড নেগেটিভ পয়েন্ট বলি, এখানে গল্পটা আমি আগেই বললাম, চিত্রনাট্য যেরকম দুর্বল, এক্সিকিউশন দুর্বল, ক্লাইম্যাক্সটা অত্যন্ত দুর্বল। মানে একটা সিনেমা মোটামুটি যদি আপনি টেনে নিয়ে যেতে পারেন 2 ঘন্টা, তার উপরে ক্লাইম্যাক্স যদি চমক থাকে, যেরকম সিরিজবাবু এখন করার চেষ্টা করেন, তার ক্লাইম্যাক্সে একটা বড় চমক রাখেন, কিন্তু ক্লাইম্যাক্সের চমকগুলো ওয়ার্ক করে না। আমাদের কাছে অন্তত ক্লাইম্যাক্সটা কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করেনি। এবং যারা গোয়েন্দা গল্প দেখতে ভালোবাসে তারা মোটামুটি আগের থেকে প্রেডিক্ট করতে পারবেন কি হতে চলেছে। আমি থার্ড নেগেটিভ পয়েন্ট বলবো, সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা, যে এখানে মানে অভিনয় এত খারাপ। মানে সোহম কি এক্সপ্রেশন দিতে ভুলে যাচ্ছে। এই তো সোহম, যাকে আমরা এর আগেও ভালো কাজে, কয়েক বছর আগেও ভালো কিছু কাজে দেখেছি। শাস্তিতে ইনফ্যাক্ট মিঠুনদার উল্টো দিকে খুব ভালো একটা চরিত্র তাকে দেওয়া হয়েছিল। তো আমি জানি না যে সোহমের মধ্যে ক্রমাগত সোহম কেন যশের মতো হয়ে পড়ছে। তার সব কিছুতে একই রকম এক্সপ্রেশন এবং বডি মেনটেন করা উচিত। এরকম বডি নিয়ে একজন গোয়েন্দাকে কিন্তু কোনোভাবেই বড় পর্দায় মানায় না।
এবং অন্যান্য ক্যারেক্টার যাদের পরিমণি, মধুমিতা তো অতীব খাজা অভিনয় তার সেই এখনও ছেলে মানুষই গেল না, সে প্রত্যেকটা সিনেমায় একই ধারার অভিনয় করে আসছে, তার মধ্যে নতুনত্ব কিছু নেই। পরিমণি কিছুটা ভালো, তার যে পোর্শনটুকু রয়েছে তার তুলনামূলক কিছুটা ভালো। অন্যান্য ক্যারেক্টারে যিনি মেনলি বাবার ক্যারেক্টার অভিনয় করেছিলেন, আরও যে ছোটোখাটো কিছু অভিনয় দেখেছি তারা ঠিকঠাক, আহামরি কিছু নয়, ঠিকঠাক আর কি। আমি একটা নেগেটিভ পয়েন্ট বলতে চাই, সেটা হলো এই ছবির ক্ষেত্রে বিজিএম খুব খারাপ। মানে একটা ডিটেকটিভ স্টোরি বা একটা ক্রাইম থ্রিলারের কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা গুরুত্বপূর্ণ শেড যখন ক্যারেক্টারগুলোর মধ্যে দেখানো হচ্ছে, বা অ্যাকশন সিকোয়েন্স যখন আসছে, যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার পড়ে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু কোনোভাবেই ওয়ার্ক করে না। তবে একটা গান রয়েছে, রোম্যান্টিক একটা গান, একটা ট্র্যাক, সেই ট্র্যাকটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, অন্যান্য গানগুলো মোটামুটি। আর এখানে সাতাফ ফিকারের একটি চরিত্র রয়েছে, নেগেটিভ না পজিটিভ অবভিয়াসলি আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন, কিন্তু কিছু অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা হচ্ছে, এগুলো খুবই জঘন্য। মানে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের অ্যাকশন সিকোয়েন্স কিন্তু কোনোভাবেই জমে না। আমি জানি না যে এই ছবিগুলো কাদের জন্য তৈরি করা হয়, কারণ আমাদের মতো অডিয়েন্সের জন্য তো এই ছবি নয়। আমি জানি হয়তো হইচইয়ের যে অডিয়েন্স রয়েছে তারা হয়তো এই কাজগুলো খাবে ভালো, বা একদম ফ্যামিলি অডিয়েন্স যারা হয়তো একদম ঘরোয়া বাংলা থ্রিলার ছবি দেখতে পছন্দ করেন, একেন বাবু দেখেন বা ওই গোড়ার মতো ক্যারেক্টারগুলো দেখে অভ্যস্ত, ফেলুদা ব্যোমকেশ দেখে এসেছেন, তাদের কাছে হয়তো ওয়ার্ক করলেও করতে পারে। আমাদের কাছে কিন্তু এই ছবিগুলো কোনোভাবেই তেমনভাবে কিন্তু ওয়ার্ক করে না, এবং এরপর এই ক্যারেক্টারটাকে নিয়ে অবভিয়াসলি পর ছবি আসতে থাকবে, তো আমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। আমি যদি পজিটিভ পয়েন্ট বলি তাহলে অবশ্যই আমি গল্পটা বললাম চিত্রনাট্য দুর্বল, তারপরে এক্সিকিউশন খারাপ, কিন্তু একটা স্মার্ট অ্যাপ্রোচ করা হয়েছিল, ঠিক আছে। গল্পটা ভালো, মানে সিনেমাটাকে যদি খুব ভালো করে এক্সিকিউশন করা হতো, যদি প্রেজেন্টেশন ভালো হতো, সোহমের জায়গায় যদি অন্য কোনো গোয়েন্দাকে আমরা দেখতে পারতাম, নতুন কোনো মুখ হতে পারতো, প্রেজেন্টেশনটা কিন্তু স্মার্ট প্রেজেন্টেশন যদি করা হতো তাহলে কিন্তু একটা দাঁড়িয়ে যেত ছবিটা। কিন্তু গল্পটা যে খুব খারাপ ফেলে দেওয়ার মতো একদম তা নয়, ঠিকঠাক একটা যদি স্মার্ট প্রেজেন্টেশন পরিচালক করতে পারতেন দেবরাজ বাবু, তাহলে হয়তো ছবিটা উতরে যেত। আর এই ছবির ক্ষেত্রে আমার যেটা সব থেকে মানে মজার লেগেছে, যে কমেডি কিছু কিছু সিন রয়েছে, সেগুলো কিছু জায়গায় আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে। আর কমেডি পোর্শন যেগুলো রাখা হয়েছে, এরকম সোহম খেতে ভালোবাসে, একজন গোয়েন্দা আমরা দেখেছি সিগারেট বিড়ি খেতে বা ড্রিঙ্কস করে, কিন্তু এই গোয়েন্দা সে বাইরের ফাস্ট ফুড খেতে বেশি পছন্দ করে, খেতে খেতে সে রহস্য সমাধান করে, তো সেটা আমার বেশ মজার লেগেছে। কিছু কিছু জায়গায় সেগুলো আমার কাছে আনন্দ দিয়েছে। তো কমেডিগুলো কিছু ক্ষেত্রে আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে। আর অবভিয়াসলি বললাম, গোটা সিনেমাটাকে যেভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে বড্ড বাড়াবাড়ি। আর মানে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের একটা ক্রাইম থ্রিলার শো নতুনভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যার মধ্যে কোনো মাল মশলা নেই, আমার মনে হয় না এবার কিন্তু ওয়ার্ক করতে পারবে ছবিটা। যাই হোক, আপনারা যদি ফেলু বক্সি দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।